না না ভাই 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 ভাই। সকালে আজ ডিম দিয়ে সোয়াবিনের একটা নতুন রান্না করে বিকেলে গেলাম ঠাকুর আনার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো মঙ্গলবার সকালটা প্রত্যেক দিনের মতোই রান্নাঘর থেকেই শুরু করলাম। আজকে রান্না করব ডিম, তবে ডিমটা ভেবেছি আজকে একটু আলাদাভাবে করব। তবে তার আগে বানিয়ে নিচ্ছি বেগুন ভর্তা। শীতকালে কিন্তু বেগুনের ভর্তা, বেগুন পোড়া এগুলো খেতে ভীষণ ভালো লাগে, কারণ শীতকালে বেগুনের স্বাদ অন্য সময়ের থেকে কিন্তু অনেকটাই ভালো হয়। বেগুন ভর্তার রেসিপিটা আমার চ্যানেলে এর আগেও আরও একটা ভিডিওতে দেওয়া আছে, তো আজ আর সেরকম বিশেষ কিছু শেয়ার করব না। তবে প্রথমেই ওই যে টমেটো, রসুন সব কিছু একটু ভেজে তুলে রাখলাম, আর তারপর এখানে বেগুনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু বেগুন পোড়া খাওয়ার বেশ চল আছে, তবে আমার পার্সোনালি বেগুন পোড়ার থেকে বেগুনের ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো বেগুনগুলো চাপা দিয়ে রাখলাম একটু ভাজার জন্য লো ফ্লেমে। আর এদিকে দেখো সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, জলটাও ঝরিয়ে রেখেছি, তবে সামান্য একটু জল এর মধ্যে এখনো আছে, সেটা এই যে ভালোভাবে চিপে বের করে নিচ্ছি। সোয়াবিনের মধ্যে কোনো রকম জল কিন্তু যদি রয়ে যায় তাহলে রান্না করতে একটু অসুবিধা হয়। তো ভালো করে চিপে আমি সমস্ত জলটা বের করে নিলাম। এবার এটাকে একটু ম্যারিনেট করব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু নুন, আর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা থেকে 1 চামচ নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব, তবে ডিম, মশলা সমস্ত কিছুই যেন সোয়াবিনের গায়ে ভালোভাবে কোট হয়ে যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে এটা 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো চলো ততক্ষণ এদিকে এই যে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলোকে আমি আগে ভেজে নেব। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছিলাম, তাই দুভাগ করে নিয়েছি। যদি একটু বড় সাইজের আলু হয় তাহলে সেক্ষেত্রে 4 ভাগ বা 6 ভাগ করা যেতে পারে। আর তারপরে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলুর কালারটা বেশ ভালো আসে। তো এখানে দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে এবার এগুলোকে তুলে রাখছি। এবার এর মধ্যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। ডিমগুলোকেও আমি একটু ভেজে নেব নাড়াচাড়া করে। এমনি ডিমের ঝোল করার জন্য ডিম যেভাবে ভাজি সেইভাবেই ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেল, এবার ডিমগুলোকেও আমি তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে যে সোয়াবিনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই সোয়াবিনটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সোয়াবিনটা ভালো করে এখানে আমি ভেজে নিচ্ছি। তো দেখো সমস্ত মশলাপাতির সঙ্গে এবং ডিমের সঙ্গে সোয়াবিনটা কিন্তু ভালোভাবেই আমার এখানে ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। তো ওটা এবার নামিয়ে রেখে কড়াতে আরও একটু তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিলে সেই গন্ধটা কিন্তু আমার যে কোনো তরকারিতেই খুব ভালো লাগে। তো বেশিরভাগ রান্নাতেই তোমরা দেখবে এটা আমি দিয়ে থাকি। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও প্রথমে লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব। এবার এর মধ্যে ওই যে বাটনাটা সয়াবিন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ গুঁড়ো আর দিলাম টমেটো সস। এখানে গোটা টমেটো দিয়েও রান্নাটা করা যেতে পারে, তবে আমার টমেটো সস দিয়ে রান্না করলে সেই তরকারিটার টেস্ট বেশি ভালো লাগে। তো আজকে তাই গোটা টমেটো না দিয়ে টমেটো সসই দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম। তেল ছাড়ার পর এখানে এই যে ভেজে রাখা আলু, ডিম, সয়াবিন সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর খুব হালকা হাতে মশলাটা সমস্ত জিনিসের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, সেক্ষেত্রে ডিমগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে।
তো একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এরপর স্বাদ মতো নুন দিয়ে তরকারিটা লো ফ্লেমে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব, আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এতক্ষণ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আর এই কাজগুলো যদি তোমরা আগেই করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ দেয়। এদিকে ডিমের ঝোলটা আমি বসিয়ে দিলাম। এবার চলো বেগুন ভর্তাটা দেখি রেডি করি। বেগুনটা তো ভাজতে দিয়ে দিয়েছিলাম, তো নামিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার এই যে বেগুন থেকে বেগুনের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। বেগুন ভর্তায় বেগুনের খোলা থাকলে কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। তো ভালো করে আমি ওর জন্য খোলাটা দেখো এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এবার এই যে রসুন আর টমেটোটা ভেজে তুলে রেখেছিলাম, এটাও মিক্সিতে একটু পেস্ট করে নেব। কড়াতে তেল নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু বেগুনের পরিমাণটা কম, তবে তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। একটু বেশি পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপরে এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম, আর টমেটো আর রসুনের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা যেহেতু আগে বাটিনি, তো কাঁচা লঙ্কা কয়েকটা এখানে কুচি কুচি করে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। তারপরে এটাকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। যে কোনো ভর্তারই কিন্তু মেন কাজ এটা, কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে ওটাকে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে জলটা ভালোভাবে শুকিয়ে আসে। তো দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে নিয়েছিলাম, তারপরে বেগুনের ভর্তা আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের বেগুনের ভর্তা রেডি। আর এখানে চলো সয়াবিন আলুর তরকারিটা দেখি কি অবস্থা। তো লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করার ফলে এখানে কিন্তু সয়াবিন আলু ডিমের তরকারিটাও রেডি হয়ে গেছে আমার। আর আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো। তো এবার উপর থেকে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আগে দিলে বড্ড বেশি সিদ্ধ হয়ে যায়, তাই একটু শেষের দিকে দেওয়াই ভালো। এবার কয়েকটা আলুকে আমি এই যে খুন্তির সাহায্যেই একটু ভেঙে দিচ্ছি, তাতে করে কি হয় ঝোলটা একটু ঘন হয়ে যায়। আর আলুগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আমার ডিম দিয়ে সয়াবিনের তরকারি আজকে রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে দেখতে পারো। আমার একটু আলাদা আলাদা ধরনের রান্না করে খেতে বা খাওয়াতে বলতে পারো একটু বেশ ভালোই লাগে, তাই একটু আলাদা আলাদা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রান্না হয়ে যাওয়ার পরে ব্যাক ক্যামেরা অনেক কিছু কাজই হয়ে গেছে, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সব কিছুই কমপ্লিট। তারপর এই যে বাবার জন্য একটু চা বসিয়েছি, আর এদিকে বসিয়ে দিলাম দুধটা গরম করার জন্য। বাবি তো সকালে টিফিনে তোমাদের বলেইছিলাম আগে কর্নফ্লেক্স খায়, তো সকালে ওর জন্য দুধটা আগেই গরম করতে হয়, কারণ কর্নফ্লেক্সটা একটু আগে ভিজিয়ে রাখলে তবেই ও খেতে পারে। ও আসলে একদম শক্ত থাকলে চিবিয়ে চিবিয়ে খেতে খুব একটা পছন্দ করে না। একটু ভিজিয়ে রাখলে ওটা নরম হয়ে যায়, তখন ওর খেতে একটু সুবিধা হয়। তো আপাতত কিছুক্ষণ চাপা দেওয়া থাক। আর বাবান তো স্কুলে যাবে, ওর জন্য এই যে ভাত বেড়ে দিয়েছি। আজকে তো দুপুরের লাঞ্চ মেনু তোমাদের আগেই দেখিয়েছি। করেছি এখানে এই যে বেগুনের ভর্তা, আর করেছি ডিম দিয়ে সয়াবিন আলুর তরকারি। তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, একটু আলাদা রকমের হয়েছিল, তবে খেতে কিন্তু ভালোই লাগছিল। তো এই হলো আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। বাড়ি ঘরদোর রোজ পরিষ্কার করলেও ধুলোবালি যে কোথা থেকে আসে বুঝে পাই না।
ফ্রিজের উপরে এই কভারটাতে না প্রচণ্ড ধুলো জমেছিল দেখলাম। তো আজকে ভাবলাম সময় যখন একটু পাওয়া গেছে তো এটা আগে পরিষ্কার করে নিই। তো তার সঙ্গেই ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিলাম। যদিও ফ্রিজটা প্রায় প্রত্যেক দিনই মোছামুছি করা হয়, খুব একটা নোংরা জমে না। তাও ওই যে ভাবলাম কভারটা যখন পরিষ্কার করাই হচ্ছে তো ফ্রিজটাও একটু পরিষ্কার করে দিই, ধুলোবালি তো কন্টিনিউ লাগতেই থাকে। তবে ফ্রিজের উপরে কভারটা ঝেড়ে খুব একটা পরিষ্কার করা হয় না। আর এই যে ম্যাগনেটগুলো, এগুলো ফ্রিজ কেনার পরে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, খুব সুন্দর, তবে দেখে একটু বড় লেগেছিল। কেনার পরে দেখলাম খুব একটা বড় নয়। তো যাই হোক, ফ্রিজে লাগিয়ে কিন্তু বেশ ভালোই লাগে আমার। আর তারপরে উপরে চলে এসেছিলাম, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম। তবে তার আগে উপরে এসে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছাটা শুধু বাকি আছে। আর এখন হলো বিকেল বেলা, সকালে তারপরে আর কিছু ভিডিও করিনি, বেরিয়েছি একটু ঠাকুর আনার জন্য। তোমরা তো জানোই আর 2-3 দিন মাত্র বাকি সরস্বতী পুজোর। আর এবছর নিয়ে 4 বছর হবে বাড়িতে আমরা সরস্বতী পুজো করছি। আর শুক্রবার যেহেতু পুজো, বৃহস্পতিবার বা বুধবার সেরকম কোনো সময় পাওয়া যাবে না ঠাকুর আনতে আসার। তো তাই ভাবলাম আজকেই গিয়ে দেখি, গিয়ে নিয়ে আসি। তো তার জন্যই এসেছিলাম। আর এত সুন্দর সুন্দর এক একটা ঠাকুর এখানে ছিল যে কি ভালো যে লাগছিল। তবে প্রচণ্ড দাম বলছিল। আসলে পুজো যেহেতু এখন 2-3 দিন দেরি আছে, তাই দামটা এখন একটু চড়াই থাকে। আর আস্তে আস্তে দামটা কমবে, তবে কিছু করার নেই, আমরা পরে আর আসতে পারবো না, তাই আজকেই চলে এসেছিলাম। এখানে প্রচণ্ড দাম বলায় কোনো রকম ঠাকুর নেওয়া হয়নি, সব ঠাকুরগুলোই দেখছিলাম। আর এটা তো খুবই সুন্দর লেগেছিল আমার, যদিও এটা নিইনি। তারপরে আরও একটা অন্য জায়গায় এসেছিলাম, এখানে একটা ঠাকুর আমাদের বাজেটের মধ্যে পেয়েছিলাম। ওই যে খবরের কাগজে লাগানো আছে দেখতে পাচ্ছ, ওই ঠাকুরটাই আমরা নিয়েছি। তবে এখানে আর বাবিকে বা বাবানকে কাউকে নিয়ে আসিনি, এখানে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই এসেছি। কারণ ঠাকুরটা নিয়ে যাব এই যে বাইকের মধ্যে, আর বাইকের মধ্যে ঠাকুরটা নিয়ে গেলে তো ওদের বসা সম্ভব নয়, তো তাই ওরা বাড়িতে আছে। তো এই যে দাদা ঠাকুরটা তুলে দিচ্ছে, তারপরে আমি বাইকের পিছনে ধরে বসে নিয়ে এসেছি। তো এসে আর নিচের ঘরে রাখিনি ঠাকুরটা, ডাইরেক্ট এই যে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি, এখানেই থাকুক। কারণ নিচে রাখলে বাবি কিন্তু এটাকে নষ্ট করে দিতে পারে, তাই উপরেই তুলে রাখা হলো। পুজোর আগের দিন নিচে আবার নামিয়ে নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।